ম্যাম আপনার মাইক্রোফোন বন্ধ আছে। হ্যাঁ আমি জানি, আমি বের করতেছি। ও যেহেতু বই নাড়া বলতেছেন মনে হয়। ও হ্যাঁ দেখেন এই যে এই 5 নাম্বার সিবিএলএম এর নামটা দেখেন, মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটি। ওকে, আপনার ট্রেনিং এর যে ইকুইপমেন্ট গুলো আছে ওগুলোকে কিভাবে মেইনটেইন করবেন, পরিচর্যা করবেন এবং ওভারঅল ফ্যাসিলিট করবেন। এই দেখেন এটার আপনার লার্নিং আউটকাম হচ্ছে রেগুলার ইন্সপেকশন অফ টুলস অ্যান্ড হাউসকিপিং অ্যাক্টিভিটিস। আপনার যে আচ্ছা আরেকবার একটু দেখাই, দেখেন রেগুলার ইন্সপেকশন অফ টুলস অ্যান্ড হাউসকিপিং অ্যাক্টিভিটিস। আপনার যে টুলস থাকবে, ইকুইপমেন্ট থাকবে, এগুলোকে প্রতিদিন পরিচর্যা করতে হবে। এবং হাউসকিপিং এর যে অ্যাক্টিভিটিস গুলো আছে, হাউসকিপিং মানে হচ্ছে আপনার কি বলে এটাকে, আপনার যে ওয়ার্ক, হ্যাঁ এরিয়াটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর মতো রাখতে হবে। তো কিভাবে কি করবেন সেটা। তারপর হচ্ছে ফ্যাসিলিটিস মেইনটেনেন্স, তারপরে সিকিউর দ্য ইকুইপমেন্ট অ্যান্ড টুলস। মোট কথা আপনার যে ইকুইপমেন্ট আর টুলস গুলো থাকবে সেটাকে সিকিউর রাখতে হবে। তো এগুলো আমরা দেখতে পারবো। দেখেন এখানে কি বলছে, ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপ। একটা সাজানো গোছানো ভালো ওয়ার্কশপের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখানে অনেকগুলো দেওয়া আছে, আমরা পড়বো, একটু শর্টে করে চলে যাব, কয়েকটা পড়লে আপনারা বুঝতে পারবেন। দেখেন, দ্য ওয়ার্কশপ মাস্ট বি সেফ টু ওয়ার্ক অ্যান্ড ইন দ্য ইভেন্ট অফ অ্যান অ্যাক্সিডেন্ট দেয়ার মাস্ট বি ক্লিয়ার ইমার্জেন্সি প্রসিডিওর। ফার্স্ট অফ অল বলছে যে আপনি যে ওয়ার্ক প্লেসটা থাকবে সেটা নিরাপদ থাকতে হবে এবং যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে ইমার্জেন্সি প্রসিডিওর থাকতে হবে। ইমার্জেন্সি কথা প্রসিডিওর বলতে কাটতে আপনার কাটে এক্সিট আসতেছে। গেট। কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? ক্লিয়ার এখন পাচ্ছি আচ্ছা, ম্যাম। তাহলে বলছি যে আপনার যে ওয়ার্কশপটা সেই ওয়ার্কশপটা অবশ্যই সেফ থাকতে হবে এবং যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে ইমার্জেন্সি প্রসিডিওর থাকতে হবে। সেটা হতে পারে সেটা ফায়ার এক্সিট গেট, হতে পারে ফায়ার এক্সটিংগুইশার, হতে পারে ফায়ার অ্যালার্ম। যাই হোক না কেন, মোট কথা ইমার্জেন্সি প্রসিডিওর থাকতে হবে। তারপর দেখেন, ইন দ্যাট কেস অফ ইনজুরি অর ইলনেস পিপল শুড নো দ্য প্রসিডিওর ফর দ্য ট্রিটমেন্ট অফ ফার্স্ট এইড। এখন বলছে যদি কোনো বিপদ ঘটে যায় তাহলে ওই মানুষদের জানতে হবে কিভাবে প্রাথমিক চিকিৎসাটা করতে হয়। তারপরে বলছে যে এইলস অফ ট্রাভেল অ্যান্ড সেফটি জোনস ডেজিগনেট বাই পেইন্টেড লাইন। যেদিক দিয়ে হাঁটা যাবে, যেদিক দিয়ে যাবে না, এই বিষয়গুলোকে বা সেফটি জোনটাকে আপনার পেইন্ট করে আলাদা করে রাখতে হবে। মানে মোট কথা আলাদা করে সিম্বল করে পেইন্ট করে আপনার বুঝাইতে হবে যে এই জায়গাটা সেফটি, এই জায়গাটায় আপনি দাঁড়াইতে পারেন নিরাপদ, এই জায়গাটায় ডেঞ্জার আছে, এরকম কিছু বুঝাইতে হবে। There should be sufficient space for each person to perform the task required without restricting him or herself or others. আপনি যেই জায়গায় কাজ করবেন সেখানে পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকতে হবে বা জায়গা থাকতে হবে। মানে মোট কথা হচ্ছে আপনি যে পরিবেশে কাজ করবেন ওয়ার্ক প্লেসটা মোটামুটি বড় হইতে হবে। এখন এটা বড় হইতে হবে বুঝে, যেমন
আপনি ধরেন একটা গার্মেন্টসে কাজ করতেছেন ইন্ডাস্ট্রিতে, এখন ওই মেশিনগুলো একটা একটার সাথে লাগায় রাখার পরে জায়গা নাই হাঁটার ঠিক মতো, তাহলে ওখানে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তাহলে আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, তাহলে 2টা মানুষ 3টা মানুষ বা 4টা যাই হোক না কেন পাশাপাশি যেতে পারে, হাঁটতে পারে, এরকম ভাবে স্পেস রেখে আপনার মোট কথা জায়গাটা আর কি ওয়ার্ক প্লেসটা করতে হবে। The working area must be clean and maintained to ensure ease of access and clean output. মোট কথা আপনি যেখানে কাজ করবেন সেটা একদম ক্লিন হইতে হবে এবং প্রতিনিয়ত মেনটেন করতে হবে। Poisonous and flammable substances are labeled and stored correctly. তাহলে বিষাক্ত বা ধোঁয়াযুক্ত যেই আপনার রাসায়নিক পদার্থগুলো আছে সেগুলোকে লেবেল করে সুন্দর মতো স্টোর করে রাখতে হবে। তারপর টুলস অ্যান্ড স্মল ইকুইপমেন্ট আর স্টোর কারেক্টলি। তাহলে টুলস যে আছে বা ছোট ছোট ইকুইপমেন্টগুলো বা টুলসগুলো যে আছে এগুলোকে জায়গা মতো রাখতে হবে নিরাপদভাবে। বুঝতে পারছেন? তারপরে বলছে ক্লিয়ার ইনফরমেশন ইজ অ্যাভেলেবল রিগার্ডিং প্রসিডিউরস কভারিং অ্যাক্সেস টু দ্য ওয়ার্কশপ অ্যান্ড দ্য সিকিউরিটি অফ ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্সোনাল বিলঙ্গিং। মোট কথা সবাইকে আপনার ক্লিয়ার ইনফরমেশন দিতে হবে আপনি যে বিষয় মানে সিকিউরিটি সম্পর্কে, আপনি যে মেশিনগুলো ব্যবহার করবেন এগুলো কিভাবে করবেন এর নিরাপত্তা সম্পর্কে, ম্যাটেরিয়ালসগুলো সম্পর্কে, এবং দেখা গেছে আপনার ওই কি বলে লকার রুম থাকতে পারে, তাহলে লকার রুমে আপনার যে জিনিসগুলো সেগুলো কিভাবে রাখবেন ওই বিষয়ে আপনারা একদম সবাইকে ক্লিয়ার ইনফরমেশন দিয়ে দিতে হবে। Appropriate fire extinguisher and hoses are evident and regularly checked and positioned to enable efficient access. That means আপনার ফায়ার এক্সটিংগুইশার বা হোস যে আছে এগুলো প্রতিদিন চেক করতে হবে, ডেট দেখতে হবে ঠিক আছে কিনা। এখন ধরেন দুর্ঘটনা ঘটলো, এখন এই মুহূর্তে আপনার ফায়ার এক্সটিংগুইশার নাই, আর থাকলেও সেটা ডেট নাই, কাজ করছে না, তাহলে লাভ আছে এগুলো রাইখা? তাহলে প্রতিনিয়ত এই ফায়ার এক্সটিংগুইশার বলেন বা হোসেস বলেন এগুলোকে আপনার চেক করতে হবে, মেনটেন করতে হবে যে এটা ঠিক আছে কিনা, ডেট আছে কিনা চেক করতে হবে। Electrical leads and connections are labeled in good condition and regularly checked for safe use. ইলেকট্রিক্যাল যে ইস্যুগুলো থাকে সেগুলোকে ঠিক মতো জায়গা মতো লেবেল করে রাখতে হবে। এখন ধরেন আপনাদের যে পাওয়ার পয়েন্ট বা পাওয়ার যে মেশিন একটা ইন্ডাস্ট্রির ওই জায়গাটা বা গেটটা আপনি লেবেল করলেন না, এখন ওইখান দিয়ে যে কেউ ঢুকে যায় তাহলে তার জন্য কি ওটা হ্যাজার্ডাস না, এরিয়া না, অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে। তো এই বিষয়গুলো আপনার লেবেল করে রাখতে হবে। রুলস অ্যান্ড নোটিস রেগুলার স্মোকিং ইন দ্য ওয়ার্কশপ vicinity and are clear and precise. দ্যাট মিনস আপনার ওয়ার্ক প্লেসে স্মোকিং জোন আলাদা রাখতে হবে, ওকে? বা যদি আপনার স্মোকিং জোন না থাকে বা থাকে তাহলে একদম পুরো ক্লিয়ারলি বলে দিতে হবে যে এটা স্মোকিং না, বা প্লেস হইলেও কোথায় আছে সেটা আপনার ক্লিয়ারলি বলে দিতে হবে। তারপরে বলছে যে পর্যাপ্ত পরিমাণে লাইট থাকতে হবে, ভেন্টিলেশন থাকতে হবে, ওকে? তারপরে সেফটি রুলস অ্যান্ড সাইন বা হ্যাজার্ডাস যে সিম্বল আছে এগুলো মেনে চলতে হবে এবং সব জায়গায় আপনার লাগিয়ে দিতে হবে। এই হচ্ছে একটা ভালো অর্গানাইজড করা একটা ওয়ার্কশপের বৈশিষ্ট্য। তো এখান থেকে যদি বলে যে 2-3টা বৈশিষ্ট্য লিখতে, আপনারা পারবেন না আপনাদের মতো করে লিখতে? ইনশাল্লাহ পারা যাবে। জি ম্যাম পারবো। ধন্যবাদ। সেফটি ফ্যাক্টরস গুলো এখানে এইটার মতোই, ক্যারেক্টারিস্টিক্স এর মতোই, আমি জাস্ট একটু বলে যাই। সেটা হচ্ছে সেফটি ফ্যাক্টরস। সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্টের ক্ষেত্রে এই সেফটি ফ্যাক্টরস গুলো আপনার চেক করতে হবে, অনেকগুলো আছে, আপনারা আপনাদের সুবিধা মতো ছোট ছোট কিছু দিবেন। ফার্স্ট অফ অল হচ্ছে রেগুলার চেক অফ ইকুইপমেন্ট আর মেড টু অ্যাভয়েড ইনজুরি টু সেলফ অ্যান্ড আদার। আপনার যেই ইকুইপমেন্টগুলো আছে এগুলা প্রতিদিন আপনার চেক করতে হবে এবং কোনটা আপনার হচ্ছে ইনজুরি ঘটানোর সম্ভাবনা আছে সেটাকেও আপনার চেক করতে হবে।
পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইজ স্টোরড অ্যাকর্ডিং টু রিকগনাইজড প্রসিডিউর। পর্যাপ্ত পরিমাণে আপনার পিপিই আছে কিনা এটা আপনার দেখতে হবে, এবং সবাই এটা ব্যবহার করছে কিনা সেটাও আপনার দেখতে হবে। সেফটি সাইন আর সিম্বলগুলো আপনার দেওয়া আছে কিনা ঠিক মতো। ইকুইপমেন্ট, মেশিনারি অ্যান্ড ম্যাটেরিয়ালস আর ইউজড ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যাগ্রিড। তাহলে যেভাবে আপনার মেশিনগুলো ইউজ করতে বলছে সেভাবে ইউজ করছেন কিনা এটাও দেখতে বলছে। ফার্স্ট এড কিটস আপনার স্টকে আছে কিনা, মানে মোট কথা আপনার একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, এখন এই মুহূর্তে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যে বিষয়বস্তুগুলো থাকে, টুলস গুলা থাকে বা ম্যাটেরিয়ালস গুলো আছে, এগুলো আপনার আছে কিনা এটা চেক করতে হবে। তারপরে আর ছোট ছোট কি আছে, এই যে দেখেন হ্যাজার্ডাস কেমিক্যাল অ্যান্ড সলিড ওয়েস্ট আর ডিসপোজড সেফলি। মোট কথা হচ্ছে হ্যাজার্ডাস যে কেমিক্যাল গুলো আছে বা পয়জনাস বা ফ্লেমেবল যে কেমিক্যাল গুলো আছে, এই কেমিক্যাল গুলো ঠিক মতো ডিসপোজ করছে কিনা এটা দেখতে হবে। তারপরে এইখানেও সেম কথা বলছে, যে হার্মফুল কেমিক্যাল বা সাবস্টেন্স ঠিক মতো স্টোর করে রেখে দিছে কিনা, স্টোর করে রাখতে বলছে। তারপর হচ্ছে পেরিশেবল গুডস অর ফুডস আর স্টোরড অ্যাপ্রোপ্রিয়েটলি। পেরিশেবল বলতে বুঝাইছে আপনার পচনশীল। ওকে, তাহলে পচনশীল যে আমাদের খাদ্যগুলো বা খাবারগুলো সেটা ঠিক মতো স্টোর করছে কিনা, বা যেই খাবারগুলো বাহিরে রাখলে আপনার অতি তাড়াতাড়ি পচে যাবে, তাহলে ওগুলো ঠিক মতো স্টোর করে রাখছে কিনা এটাও আপনার দেখতে হবে। তারপরে স্ট্রাকচারাল ওয়ার্কশপ হ্যাজার্ডাস বা আনসেফ ওয়ার্কিং কন্ডিশন আর রিপোর্টেড টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। আপনি কাজ করার সময় যদি কোনো হ্যাজার্ডাস সিচুয়েশন দেখেন, তাহলে সাথে সাথে আপনার অথরিটির সাথে রিপোর্ট করবেন, অথরিটির কাছে রিপোর্ট করবেন। কারেক্ট ম্যানুয়াল হ্যান্ডলিং টেকনিক্স আর ফলো হ্যান্ড ক্যারিং, লিফটিং, পুশিং অর পুলিং হেভি অবজেক্টস। যখন আপনি কোনো একটা ভারী বস্তু উঠাবেন, নামাবেন, তখন যে আপনার সঠিক নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মানবেন, এটাই বলছে। ওকে, একটা সেফটি এনভায়রনমেন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনার ফলো করতে হবে। এবার বেসিক ফার্স্ট এড কিট আছে, তাহলে বেসিক ফার্স্ট এড কিটের যে কিছু বিষয় আছে এগুলো দেখবেন। সেটা হচ্ছে ফার্স্ট এড নোটস আছে, ইন্ডিভিজুয়ালি র্যাপড স্টেরিল অ্যাডহেসিভ ড্রেসিং আছে, স্টেরিল আই প্যাড, স্টেরিল কভারিং ফর সিরিয়াস ওন্ড। ওকে, তারপর ট্রায়াঙ্গল ব্যান্ডেজ আছে, সেফটি পিন আছে, তারপরে এই যে দেখেন সিজার আছে, গ্লোভস আছে। ওকে, এগুলো হচ্ছে আপনার বেসিক ফার্স্ট এড কিট। এটা আপনারা আগেও করছেন। দেখেন, the curriculum for competency based training should be prepared and delivered. আপনি কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা কিভাবে প্রিপেয়ার করবেন এবং ডেলিভার করবেন সেই বিষয়গুলো, সেটা হচ্ছে যেমন assess and give credit to competencies held as result for prior learning, অর্থাৎ এটা আরপিএল সিস্টেমের সুবিধাটা থাকতে হবে। be available in modular form, মানে সিবিএলএম থাকতে হবে। প্রোভাইড ফর আর্টিকুলেটেড ট্রেনিং পাথওয়ে, আপনি ট্রেনিংটা কোন ওয়েতে দিবেন, কিভাবে দিবেন, কবে কি করবেন সেই বিষয়টা বলে দিবেন তাদেরকে। লিঙ্ক অ্যান্ড ইন্টিগ্রেট দ্য কন্টেন্ট অ্যান্ড competencies of the separate components of the training as much as possible. তারপরে ডেভেলপ রেকগনাইজ কি কম্পিটেন্সিস, যেমন আপনার কগনিটিভ স্কিলগুলো, ফর এক্সাম্পল প্রবলেম সলভিং, এই বিষয়গুলো আপনারা আরো তাদের ভিতরে ডেভেলপ করতে মানে ডেভেলপ করবেন। এই যে দেখেন প্রোভাইড এ ভ্যারাইটি অফ লার্নিং স্ট্র্যাটেজি, আপনি যে শিক্ষাটা তাদেরকে দিবেন বা যেভাবে দিবেন সেটার ভিতরে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। তারপর হচ্ছে emphasize the process of learning as well as vocational education and training outcome. আপনার ভোকেশনাল ট্রেনিং সেক্টরগুলোতে দেখবেন আপনার থিওরির চেয়ে প্র্যাকটিক্যাল সেশনে বেশি জোর দেয়, তো আপনিও এইটা একটু জোর দিবেন মোট কথা। তারপরে হচ্ছে বি অ্যাভেলেবল টু লার্নার্স ইন এ ফ্লেক্সিবল ফ্রম ইনক্লুডিং এ রেঞ্জ অফ লোকেশন, টাইমস অ্যান্ড মডেলস অফ ডেলিভারি। আপনি আপনার লার্নারদের জন্য ফ্লেক্সিবল থাকবেন। ওকে, তারপরে তাদেরকে ডেলিভারি যেভাবে সেশনটা যেভাবে ডেলিভারি দিবেন
ওই বিষয়গুলো খেয়াল রাখবেন। Provide appropriate report and feedback to learners on competencies acquired. তারা যে কম্পিটেন্সিটা অর্জন করলো সেটা সম্পর্কে যথাযথ ফিডব্যাক দিবেন। তারা ভালো করলে তাদেরকে বলবেন পরবর্তী স্টেপগুলো করতে, আর খারাপ করলে কনস্ট্রাকটিভ ওয়েতে ফিডব্যাকটা দিবেন। কোন জায়গাটা তাদের গ্যাপ আছে সেটা আইডেন্টিফাই করে পরবর্তীতে তারা কিভাবে সেটা ফিলফিল করতে পারবে সেটা সম্পর্কে তাদের বলবেন। এই বিষয়গুলোই আর কি, অত বেশি না। এটা একটু দেখেন, এটা আরো আছে। রিসোর্স আরো আছে, দেখেন রিসোর্স আগেও পড়ে আসছেন। রিসোর্সের ভিতরে কি কি পড়ে? টেক্সট বুক, ওয়ার্কশপ ম্যানুয়াল, সিডি, ডিভিডি, এগুলা। ইকুইপমেন্ট কি? ইকুইপমেন্ট আর টুলস এর মধ্যে আপনারা নিশ্চয়ই পার্থক্য জানেন। ইকুইপমেন্ট হচ্ছে বড় মেশিনারি, টুলস হচ্ছে আপনার ছোট মেশিনারি, ছোট আর কি, হ্যান্ডি যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আপনার টুলস। আর বড় ভারী যে মেশিন গুলো থাকে এগুলো এখানে দেখেন factors to consider in laying out a shop. আপনি যখন একটা শপ দেখবেন বা কোনো একটা ওয়ার্কশপ তৈরি করার চিন্তা করবেন, তখন এই বিষয়গুলো আর কি আপনি বিবেচনা করবেন। সেটা হচ্ছে ফ্লোর প্ল্যান অফ বিল্ডিং এ শপ। আমি আর একটু সাউন্ড হচ্ছে। ঠিক আছে এবার। তাহলে ফার্স্ট হচ্ছে ফ্লোর প্ল্যান বা বিল্ডিং এর যে স্পেসটা সেটা অ্যাভেলেবেল আছে কিনা দেখে নেবেন। তারপরে অ্যামাউন্ট অ্যান্ড সোর্স অফ লাইট, দ্যাট মিনস ন্যাচারাল লাইট আসে কিনা বা আর্টিফিশিয়াল লাইন হইলেও সেটা পর্যাপ্ত আছে কিনা সেটা দেখে নেবেন। ভেন্টিলেশন আছে কিনা, ইলেকট্রিক্যাল আউটলেট অ্যান্ড পাওয়ার সাপ্লাই আছে কিনা। তারপর মেশিন প্লেসমেন্ট, দ্যাট মিনস প্লেসটা আপনার এরকম হইতে হবে যেন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় একটা মেশিন ট্রান্সফার করবেন, ইজিলি যেন আপনি ট্রান্সফার করতে পারেন, যার কারণে প্লেসটা এরকম পর্যাপ্ত হইতে হবে। তারপরে দেখেন কি প্রোডাকশন ওয়ার্ক অর্গানাইজ সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। তারপর ওয়াশ র্যাক অ্যান্ড স্টোর রুম ফ্যাসিলিটিস থাকতে হবে, যেমন মোট কথা ওয়াশরুম বলেন বা যে ফ্যাসিলিটিস গুলো আছে এগুলো থাকতে হবে। সব ডিপার্টমেন্টাল মানে ইচ ফর স্পেস ফর ইচ পার্সন, হায়ার যে লেভেলের যে পার্সন গুলো থাকবে বা অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের, তাদের প্রত্যেকের পার্সোনালি রুম দেওয়ার মতো প্লেস ওইখানে আছে কিনা, মোট কথা এটা। তারপর হচ্ছে লোকেশন অফ চকবোর্ড, বুলেটিন বোর্ড, এই জায়গাটা আছে কিনা। ইনস্ট্রাক্টর ডেস্ক, ফিলিং ক্যাবিনেট আছে কিনা। সবাইকে নিয়ে আপনি একটা ধরেন কি বলে এটাকে, কথা বলতে চাচ্ছেন, আলোচনা করতে চাচ্ছেন, তাহলে সেই অ্যাসেম্বলি প্লেসটা আছে কিনা বা কনফারেন্স রুমটা আছে কিনা। লোকেশন অফ ক্লাসরুম উইদিন সব, ডেমনস্ট্রেশনের বেঞ্চ বা ফ্যাসিলিটি গুলো আছে কিনা। অ্যারেঞ্জমেন্ট অফ রেফারেন্স ম্যাটেরিয়াল, টাইম কিপিং ফ্যাসিলিটিস, লকার ফ্যাসিলিটিস আছে কিনা, স্টোরেজ রুম আছে কিনা, বুঝতে পারছেন। তারপরে পিলার ঠিক মতো আছে কিনা, এগুলোও দেখতে হবে মোট কথা। পার্টিশন করা যাবে কিনা, অনেকে করে না যে একটা স্পেসকে বা একটা হল রুমকে দুইটা রুম বানায় ফেলে, তো এই ধরনের কোনো বিষয়বস্তু আছে কিনা। এই বিষয়গুলো ছোটখাটো আপনি যদি বিবেচনা করেন একটা ওয়ার্কশপের ক্ষেত্রে, যে আমি একটা ওয়ার্কশপ নিতে চাচ্ছি, তাহলে এই খুঁটিনাটি ছোটখাটো এই বিষয়গুলো আপনি দেখে তারপরে চুজ করবেন। এখানে রিসাইকেল প্রোডাক্ট আছে কিছু, যে কোন কোন ম্যাটেরিয়াল গুলো আপনার রিসাইকেল করা যায়, পুনরায় তৈরি করা যায়। সেটা হচ্ছে গ্লাস, প্লাস্টিক, মেটাল, পেপার, আদার পেপার এন্ড কার্ডবোর্ড, তারপর হচ্ছে ব্যাটারি, এগুলো আপনার রিসাইকেল ম্যাটেরিয়াল। মেইনটেনেন্স, ওকে, পরিচর্যা। তাহলে মেইনটেনেন্স হচ্ছে আপনার দুই প্রকার, সেটা হচ্ছে প্রিভেন্টিভ আর কারেক্টিভ। এখন প্রিভেন্টিভটা হচ্ছে আপনার একটা ধরেন মেশিন ইউজ করতেছেন, তাহলে এই মেশিনটা যেন নষ্ট না হয়, দীর্ঘ সময় ধরে যেন আপনি এটাকে ইউজ করতে পারেন, যার কারণে এটার যে পরিচর্যা এটাকে বলতেছে আপনার প্রিভেন্টিভ। আর কারেক্টিভ কি? কারেক্টিভটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ রিপেয়ারের মতো, দ্যাট মিনস আপনার মেশিনটা নষ্ট হয়েছে, আপনি ঠিক করাইছেন, আবারও যেন এটা নষ্ট না হয় বা বারবার যেন আবারও এটাকে মেনটেন্যান্সের কাছে না নিতে হয়, যার কারণে এই কারেক্টিভ
মেইনটেনেন্সটা আপনি করবেন। ওকে, তাহলে মেইনটেনেন্স হচ্ছে আপনার দুই প্রকার, প্রিভেন্টিভ আর কারেক্টিভ। এই প্রিভেন্টিভ কারেক্টিভ দিয়ে আপনার ম্যাচিং আসে যে কোনটা প্রিভেন্টিভ কোনটা কারেক্টিভ। ধরেন প্রিভেন্টিভ দিয়ে আপনি কিছু একটা লিখে দিল যে প্রতিদিন আপনার জিনিসটা ঠিক আছে কিনা, এটা প্রতিদিন পরিচর্যা করবেন, তো এটা কোন মেইনটেনেন্স। আবার দেখা গেল আপনার মেশিন একটা নষ্ট হয়ে গেছে, এখন ওইটাকে আপনি আবার যেন নষ্ট না হয়, যার কারণে আবার প্রতিনিয়ত খেয়াল রাখতেছেন, তাহলে এটা কোন মেইনটেনেন্স, এরকম করে ম্যাচিং আসে। একটু বলুন। আচ্ছা বলছি, প্রিভেন্টিভ হচ্ছে আপনার নতুন একটা প্রোডাক্ট আপনি আনছেন, দেখবেন আপনার যখন একটা নতুন জামা কিনেন, তো ওই নতুন জামার ক্ষেত্রে পরে গেলেন, পরার পরে আপনি বাসে বসলেও দেখবেন খুবই মানে কেয়ারফুললি বসতেছেন, তারপরে কোথাও নামলে খুবই দেখে শুনে নামতেছেন, মানে মোট কথা নতুন কোনো জিনিস যখন আপনি কিনবেন দেখবেন ওর কদরটাই অন্যরকম থাকে, ঠিক না স্যার ম্যাডামরা? তাহলে ওই নতুন জিনিসটা আপনি যখন কিনতেছেন, তো ওইটা যেন অনেকদিন ও নতুনত্ব বজায় থাকে, ওইটার জন্য আপনি মানে ভালো মতো পরিচর্যা করতেছেন, মোট কথা দেখে শুনে রাখতেছেন, এদিকে সেদিকে যত না লাগে, আবার ওয়াশ করার পর সাথে সাথে ওটাকে মার দিতেছেন, আয়রন করতেছেন। কিন্তু আপনার পুরান জামার ক্ষেত্রে কি আপনি কখনো এরকম করেন স্যার ম্যাডামরা? না, কদর কমে যায় আপনি অনেকটা। যখন দেখতেছেন আপনার একটা জামা ছিঁড়ে গেছে, একবার সেলাই পড়ছে, ধরেন ওই সাইডে একটু সেলাই ছুটে গেছে, ওই সেলাইটাই ধরেন আবার ছুটে মানে সেলাই করলেন, তো ওর কি ইয়ে থাকে? তো ম্যামের তো নেটওয়ার্কের সমস্যা। না না, আপনারা মনে করেন না স্যার। স্যার ম্যাডামরা আছেন? ওই যে না, আমার একটা কল আসছিল, তো এর জন্য আমার ইয়েটা চলে গেছিল, মোবাইল ডেটাটা। আচ্ছা দেখেন, কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেল, কিউএমসি। ওকে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেলটা হচ্ছে আপনার প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। ওকে, এটাকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেল বলছে। আপনি যখন একটা তৈরি করতে চান, তাহলে ফার্স্ট অফ অল এর গুণাগুণ নিশ্চিত করতে হবে। তাহলে ভালো গুণাগুণের জন্য বা ভালো ওই প্রোডাক্টটার ভালো মান পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাকে প্ল্যান করতে হবে। প্ল্যান করলেন যে আপনি কিভাবে কাজটা করবেন বা ওইটা ওভারঅল কিভাবে সাপ্লাই দিবেন, তারপরে ওই অনুযায়ী আপনার কাজ করতে হবে। ডু মানে করা, ইমপ্লিমেন্ট করা ওই প্ল্যানটাকে। ওই অনুযায়ী প্ল্যানটা করলেন, কাজ করলেন, এবার কাজটা ঠিক আছে কিনা সেটাকে চেক করলেন পুনরায়। ওকে, চেক করার পর যদি আপনার এটাকে কি বলে, এটাকে চেঞ্জ করা লাগে, তাহলে আপনি করলেন, আর যদি না করা লাগে তাহলে আপনি সরাসরি অ্যাক্ট করবেন। তাহলে কোনো একটা কাজ যদি আপনি ভালো ফলাফল আনতে চান, তো সেক্ষেত্রে এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেলটা ফলো করবেন। কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেলের 4টা ধাপ, সেটা হচ্ছে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। অ্যাক্ট মানে করা,
মানে অ্যাক্ট মানেই হচ্ছে ওই কাজটা পূর্ণ করা, ACT অ্যাক্ট। প্ল্যান করলেন, তারপর ওই প্ল্যান অনুযায়ী কাজ করলেন, ওই কাজটা কেমন হইলো সেটা চেক করলেন এবং পরবর্তীতে চেক করার পর ওই রেজাল্টের উপর ডিসিশন করে নিয়ে সম্পূর্ণ চেক করে আবার ওইটাকে অ্যাক্ট করলেন, দ্যাট মিনস সম্পূর্ণ করলেন কাজটা। বুঝতে পারছেন? উম, না স্যার, অ্যাক্ট ওটা না। ওকে, এরপরে দেখেন, এরপরে হচ্ছে আপনি আপনার যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করবেন সেই ইকুইপমেন্ট গুলো কেন মেনটেন করবেন প্রতিনিয়ত? ধরেন একটা ইন্ডাস্ট্রি, ওই ইন্ডাস্ট্রি যে ইকুইপমেন্ট গুলো আছে বা মেশিন গুলো আছে, ওই মেশিন গুলো কেন তারা পরিচর্যা করবে? না ম্যাম, এই তার মেশিনগুলি দীর্ঘস্থায়ী হইবে এই জন্য। দীর্ঘস্থায়ী হবে, তারপর দীর্ঘস্থায়ী হওয়ার ফলে কি হবে আপনার? তার মানে আমরা আর কি হইতে পারে? আর কোনো আইডিয়া নাই? প্রোডাকশন ভালো হবে, প্রোডাকশন ভালো হবে, তারপরে আপনার নিরাপদ, মানে নিরাপদ থাকবেন। কারণ আপনি যদি প্রতিদিন এটাকে মেইনটেইন করেন তাহলে আপনার কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই। আর আপনি যদি প্রতিদিন এটাকে চেক করেন তাহলে কিন্তু আগেই বুঝতে পারতেছেন যে এটা খারাপ আছে কিনা। বুঝতে পারছেন? আর আপনি যদি চেক না করেন এটাকে তাহলে তো আপনি ধরতেও পারতেছেন না। তাই না? কোনো হ্যাজার্ডাস সিচুয়েশন ঘটবে না, ওয়েস্ট হবে না কোনো কিছু। আপনি নিরাপদ থাকতে পারলেন। আপনার নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবেন এই প্রতিদিন মেইনটেন্যান্স এর মাধ্যমে। ওকে? এখানে দেখেন 5M আছে। 5M হচ্ছে পাওয়ার, মানি, মেথড অ্যান্ড সিস্টেম। তারপর হচ্ছে মেশিন, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস অ্যান্ড সাপ্লাইস। সেটা হচ্ছে আপনি একটা কোম্পানিতে এই কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, মানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, তাহলে সেটা কিভাবে করবেন? ফার্স্ট অফ অল ওই ইন্ডাস্ট্রিতে বা ইনস্টিটিউট নতুন কিছু করতে গেলে ওই নতুন কিছুর উপরে ভিত্তি করে আপনার ম্যান পাওয়ার লাগবে। ম্যান পাওয়ারের পর আপনার টাকা লাগবে। কারণ শুধু ম্যান পাওয়ার দিয়ে তো আর একটা ইনস্টিটিউট বা ইন্ডাস্ট্রি চলে না। ফার্স্ট অফ অল ম্যান পাওয়ার লাগে ওই ইন্ডাস্ট্রির বিষয়গুলো আপনার তদারকি করার জন্য। তারপরে লাগবে আপনার মানি, ফিনান্সিয়ালি সাপোর্টের জন্য। ম্যান পাওয়ার হইলে না স্যার।
স্যার ম্যাডামরা শুনতে পাচ্ছেন? না ওই কল আসলেই আমার নেটওয়ার্কটা চলে যায় আসলে। তারপরে বলছি তাহলে আমি কি 5M ম্যান পাওয়ার মানি, তাহলে ম্যান পাওয়ার আছে আপনার মানি আছে। আচ্ছা আচ্ছা স্ক্রিন বলতেছি, স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে না, দাঁড়ান। এইবার দেখেন, তাহলে বলছে আমার ম্যান পাওয়ার আছে, মানি আছে, মোট কথা তাহলে আমার টাকাও আছে, কিন্তু আমি কোনো মেথড জানি না বা সিস্টেম জানি না, তাহলে হবে না। ওকে, আমার ম্যান পাওয়ার মানির সাথে আমার মেথড আর সিস্টেমও জানতে হবে। এখন ম্যান পাওয়ার আছে, মানি আছে, মেথড আছে, সিস্টেম, মেথডও জানি সিস্টেমও জানি, কিন্তু কোনো ফ্যাসিলিটিস নাই আমার এগুলা। তাহলে ফ্যাসিলিটিস আগে আনতে হবে, করতে হবে, মেশিনগুলো কিনতে হবে। কিনার পরে ধরেন মেশিন কিনছেন কিন্তু কোনো সাপ্লাই বা ম্যাটেরিয়াল নাই, তাহলে কি হবে? হবে না। তাহলে আপনার মেশিন আছে, এবার আপনি ম্যাটেরিয়ালস গুলো কিনবেন, সাপ্লাইস গুলো কিনবেন, তারপর আপনার প্রোডাক্ট বের হবে, এবার ম্যান পাওয়ার গিয়ে আবার ওগুলাকে পরিচালনা করবে। এভাবেই করে আপনার যে ইনস্টিটিউট বলেন বা ইন্ডাস্ট্রি বলেন, এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং এটাকে দিন শেষে একটা ফল আনতে পারবেন। ওকে, তাইলে 5M হচ্ছে আপনি যখন একটা কোনো কিছু ইমপ্লিমেন্ট করবেন, নতুন ইন্ডাস্ট্রি বলেন, ইনস্টিটিউট বলেন, তখন এই 5টা বিষয়বস্তু খুবই জরুরি। সেটা হচ্ছে ম্যান পাওয়ার, মানি, মেথড, মেশিন, ম্যাটেরিয়ালস। এই 5টা বিষয় থাকলেই আপনি ওভারঅল সবকিছু কভার করতে পারবেন, উন্নতি আসবে। আবার গেল নাকি? না আমি কেটে দিছি, সমস্যা নেই। আমাদের এই যে দেখেন, এই সিভিলিয়ানটা মোটামুটি শেষ। এখন কেউ এইটার ভিতরে এইটুকুই বিষয়বস্তুগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলেন তাহলে মেইনটেনেন্স। আমার কথা বুঝতে পারছেন? বললাম এই সিবিএলএম এর ভিতরে ওই যে ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপ, তারপরে মেইনটেনেন্স, তারপরে হচ্ছে ওই যে আপনার কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেল, কিউএমএস, ওই যে প্ল্যান টু চেক অ্যাক্ট, এগুলো মোটামুটি প্রয়োজন। এগুলো ছাড়া আর বিষয়বস্তু তেমন নাই দেখার মতো। তারপরে এই যে 5M টা দেখতে পারেন, 5M টা আপনার ওরালে আসে, 5M, 5S, ওকে, তারপরে স্মার্ট, এগুলো আপনার ওরালে আসে। না 3H একদম নর্মাল কমন, এটা বেসিক লার্নারদের জন্য, মামুলি ইয়ে না, বাট জেনে রাখেন, জানা তো ভালো। ওই যে জানাইলাম না, জেনে রাখেন। এবার দেখেন 6 নাম্বার সিবিএলএম, সেটা হচ্ছে মেইনটেইন অ্যান্ড এনহ্যান্স প্রফেশনাল প্র্যাকটিস। যেটা আমি বললাম যে আপনি আপনার প্রফেশনাল প্র্যাকটিসটা কিভাবে বৃদ্ধি করবেন এবং পরিচর্যা করবেন, মোট কথা পরিচর্যা করবেন এবং বৃদ্ধি করবেন। তাহলে যেটা আপনার আছে বর্তমানে সেটাকে পরিচর্যা করবেন, যে লেভেলে আপনি আছেন, এবং এটা থেকে আরেকটু আপডেট লেভেলে কিভাবে করা যায় বা বৃদ্ধি করা যায় সেটা আপনি চিন্তা করবেন। ওকে, এখন এটা দেখেন, আজকে 2টা মোটামুটি দেখাইছি, আমি আর দেখাইতে চাচ্ছি না, বুঝতে পারছেন স্যার ম্যাডামরা? আমরা মোটামুটি কালকে শেষ করে দিতে পারবো আমাদের এই 6-7। তো আপনার মনে হয় আর 3 থেকে 4টা টপিক পড়তে হবে এই 6 আর 7 নাম্বার থেকে। আপনাদের যে একটু আগে আমি ওই পার্সোনাল প্রফেশনাল ডেভেলপমেন্ট আর ওই যে টেকনোলজি
টেকনিক্যাল ডেভেলপমেন্ট দেখাইলাম না, এই 6 আর 7 হচ্ছে ওই 2টা সিভিএলএম এর উপরে, এই 2টা সিভিএলএম। আর হচ্ছে মোটামুটি ইনক্লুসিভিটির উপরে কিছু একটা পড়ব। ইনক্লুসিভিটিটা ট্রেনারে এত বেশি জোর দেওয়া হয় না, কারণ প্রত্যেকটা বইয়ের এই যে ভিতরেই দেখবেন আপনার ইনক্লুসিভিটি গুলো আছে, যার কারণে 2 নাম্বার সিভিএলএমটা ট্রেনারদের জন্য এরকম ধরা হয় না। তারপরও আমরা কালকে পড়াবো, তো দেখা গেছে কালকের সেশন নিলেই আপনাদের কভার হয়ে যাবে। আজকে যেহেতু অলরেডি 2টা সিভিএলএম এর একটু পড়াইছি, ধারণা দিছি, আবার এভিডেন্সটা করাইছি কমপ্লিট, তো আমি আর চাচ্ছি না। এখন আমি আপনাদের সাথে একটু ডিসকাশন করতে যাচ্ছি যে কারো কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, এগুলোর বিষয়। আর না যদি থাকে তাহলে আমি লিভ নিব, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের কোনো জানার আছে কিনা প্রশ্ন রিলেটেড কোনো টপিকের উপর, কোনো সমস্যা আছে? ম্যাম এভিডেন্স সমস্যা থাকতে পারে, এভিডেন্স গুলো একটু দেখতে হবে। তাহলে এভিডেন্সটা তো আপনাদের শুরু করা উচিত। আপনারা না হলে তো পরে ভুলে যাবেন। বারবার একটা ভিডিও টেনে টেনে দেখাটা একটা কষ্ট না? আস্তে আস্তে একটা একটা করে এভিডেন্স করা শুরু করে দাও। জি, অ্যাসেসর ফলো করতেই পারে, অবশ্যই করবে। কারণ আপনি যখন দাঁড়াবেন, আপনি তো অ্যাসেসরের সামনে সোজা হয়ে দাঁড়াবেন না। ধরেন আপনি আপনার বসের সামনে দাঁড়াবেন, তাহলে বসের সামনে কি আপনি পা ক্রস করে দাঁড়াতে পারবেন? তারপরে ওই এক পা সোজা আরেক পা একটু বাঁকানো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, না ওই আমার হঠাৎ করে নেটওয়ার্কটা ড্রপ হয়েছে, কোনো কল আসলো না, তারপর। আচ্ছা, এখন বলেন, আর কারো কিছু জানার আছে? স্যার ম্যাডাম এখানে কারা কারা আছেন? এই যে আনিসুল ইসলাম, রাসেল, আমিনুল, জুয়েল, মাসুম রানা, মাসুম রেজা, সরি, মুকুল হোসেন, পিটাল হালদার, শুভজিৎ সাহা, টিএম রোমিও, এই যে স্যাররা, আপনাদের কোনো সমস্যা আছে কারো কোনো? ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই। তাহলে আমরা আজকের জন্য তাহলে আমাদের সেশনটা শেষ করি। কালকে ইনশাল্লাহ আমরা আমাদের এই সেশনের লাস্ট ক্লাস করব। কালকে আমাদের সিভিএলএম ক্লোজ হয়ে যাবে। আমাদের সেশন মোটামুটি শেষ হয়ে যাবে। আমি কিন্তু আপনাদের আজকেও বলছি, এখনো বলতেছি, আপনারা এভিডেন্স করা শুরু করেন আস্তে আস্তে, কারণ একজনের এভিডেন্স দেখতে কিন্তু সময় লাগে, বুঝতে পারছেন? তো দিন শেষে এসে সবাই কিন্তু একসাথে যখন বলবেন তখন কিন্তু একটু দেরি হবে। তো আপনারা একটু একটু করে শুরু করেন, চাপ পড়বে কম, ইজি হবে। ওকে, তাহলে আজকের জন্য জি জি বলেন।
না, আপনারাও তো সায় দিয়েছিলেন যে গ্রুপে দেখলে আমি সমস্যাগুলো বলে দিব। তো ওই ওনারা শিখতে পারবে। হুম। আমি আসলে এই বিষয়ে আমি এই বিষয়গুলো কমেন্ট করতে চাচ্ছি না। এটা আমি জানি না। একান্তই আপনাদের বিষয়। কিন্তু আমার কাজ হচ্ছে যেহেতু চেক করে দেওয়া, তো গ্রুপে দিলে আসলে আমার ওই যে বললাম সমস্যাটা আমি পারি না। কারণ আপনারা অনেকে অনেক কথা বলেন যে বিষয়গুলো অনেক পিছে পড়ে যায়। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলব যে আপনি আপনার ইচ্ছা হলে গ্রুপে দিতে পারেন। কিন্তু আমাকে একটু পার্সোনালি হয়তো আপনি গ্রুপে দিলে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলে দিয়েন বা আমাকে পার্সোনালি বলে দিন যে ম্যাডাম গ্রুপে দিয়েছি। কারণ না হলে আমার ওইটা আসলে চোখে পড়ে না। পড়তেন না। কারণ আমার কাছে এত সময় নাই যে আমি অত ডিপলি গিয়ে পিছনের মেসেজ পড়ে আসবো। আ দেখেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই আরকি। ঠিক আছে? তাহলে আজকের জন্য আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আজকের জন্য এখানেই ইনশাআল্লাহ আগামী